হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সম্পর্কে সমস্ত কিছু জানব। আশা করব এই ভিডিওটার পরে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। তো চলো শুরু করা যাক। দেখো, বাস্তব সংখ্যা জানার আগে আমাদেরকে আরও কিছু সংখ্যা নিয়ে জানতে হবে। সেটা 1 নম্বর হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা এটাকে ইংরেজিতে আমরা বলি ন্যাচারাল নাম্বার। 2 নাম্বার অখণ্ড সংখ্যা বা এটাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় হোল নাম্বার। 3 নাম্বার পূর্ণ সংখ্যা বা এটাকে বলা হয় ইন্টিজার। 4 নাম্বার মূলদ সংখ্যা বা এটাকে বলা হয় রেশনাল নাম্বার। আর 5 নাম্বার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বা এটাকে ইরেশনাল নাম্বারও বলা হয়। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বাস্তব সংখ্যা আমি পড়াচ্ছি, কিন্তু এতগুলো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এগুলো কেন বলছি? এগুলোরও প্রত্যেকটার এক একটা মানে আছে। তো এর সাথে বাস্তব সংখ্যার কি সম্পর্ক সবই বুঝতে পারবে ভিডিওটাকে যদি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করি বা ন্যাচারাল নাম্বার কাকে বলে। দেখো, যে সমস্ত সংখ্যাকে আমরা গুনতে পারি, গুনতে তো পারি। ধরো তোমার কাছে দুটো পেন আছে, তুমি সেই দুটো পেন বলতে পারো, হাত দিয়ে দেখাতে পারো যে আমাকে দুটো পেন আছে। বা তোমার কাছে ধরো কিছু আপেল আছে, তুমি সেই আপেলগুলোকে গুনে শেষ করতে পারো। তাহলে গুনে বলতে পারো যে আমার কাছে, ছোটবেলা থেকেই তোমরা এগুলো সমস্ত কিছু জানো। তাহলে যে সংখ্যাগুলোকে আমরা গুনতে পারি বা গণনার যোগ্য যে সংখ্যা, সেই সংখ্যাগুলিকেই কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। তাহলে কাদেরকে গুনতে পারি? এক মানে একটা কিছু জিনিস, 1, 2, 3, 4, 5 এরকমভাবে আমি পরপর যদি লিখি তাহলে চলতেই থাকবে। তাহলে 1 থেকে যে সংখ্যাগুলোকে গণা যায়, 1, 2, 3, 4, 5 করে যেগুলোকে আমরা লিখতে পারি, এগুলোকে গুনতে পারি। ডট 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 মানে চলছে এখনো। তাহলে এই যে আমি সংখ্যার যে আমি কালেকশনটা পেলাম, তাহলে এই কালেকশনটাকেই বলবো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি? যে সংখ্যাগুলোকে আমরা গুনতে পারি সেই সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে। নর্মালি আমরা 1, 2, 3 1 থেকেই গোনা আরম্ভ করি। তাহলে সেই জন্য 1, 2, 3, 4 থেকে আমাদের স্বাভাবিক সংখ্যা শুরু হয়। তাহলে এই যেটা কালেকশনটা নিলাম, এই কালেকশনটাকে আমি দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এটাকেই আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। আশা করি স্বাভাবিক সংখ্যাটা বুঝতে পেরেছো। এবার দেখো, স্বাভাবিক সংখ্যার সাথে আমি যদি শূন্যকে রেখে দিই, শূন্যকে যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে রেখে দিই, তাহলে সেই যে সংখ্যার কালেকশনটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে শূন্যটাকে যদি আমি স্বাভাবিক সংখ্যার মধ্যে রেখে দিই, তাহলে 0, 1, 2, 3, 4, 5 এই যে কালেকশনটা আমি নিলাম, এই কালেকশনটাকে আমরা কি বলবো? এই কালেকশনটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, ঠিক আছে। আবার স্বাভাবিক সংখ্যাকে একটা ওয়ার্ড দিয়ে আমরা ডিনোট করি। সেই ওয়ার্ডটাকে, যেহেতু ন্যাচারাল নাম্বার এন দিয়ে শুরু হয়, তাই একটু বড় এন দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করতে পারি। যদি বলি কোনো নাম্বার এন থেকে আসছে, তার মানে আমরা বলবো সেটা স্বাভাবিক সংখ্যা থেকে আসছে। আবার হোল নাম্বার যেহেতু ডাব্লু ওয়ার্ড দিয়ে শুরু, সেই জন্য হোল নাম্বারটাকে আমরা, সমস্ত হোল নাম্বারকে আমরা বড় ডাব্লু বা ক্যাপিটাল ডাব্লু দিয়ে আমরা ডিনোট করি বা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এবার যদি তোমাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কালেকশনটা বড় নাকি হোল নাম্বারের কালেকশন বা অখণ্ড সংখ্যার কালেকশনটা বড়, তখন তুমি অবশ্যই বলবে হোল নাম্বারের কালেকশনটা বড়। কারণ হোল নাম্বারের মধ্যে দেখো, এই যে জিরোটা অ্যাড হয়ে গেছে, জিরোটাকে আমরা এক্সট্রা দিয়ে দিয়েছি। তাহলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যত বড়ই হোক না কেন, অনেক কিছুই আছে, কিন্তু
হোল নাম্বারে তার থেকে একটা বেশি নাম্বার আছে শূন্যটা, সেজন্য অবশ্যই স্বাভাবিক সংখ্যার থেকে বা ন্যাচারাল নাম্বারের থেকে অখণ্ড সংখ্যাটা সবসময় বড় কালেকশন। বোঝা গেল? এবার দেখো পূর্ণ সংখ্যা জিনিসটা কি, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা কি বুঝলাম, অখণ্ড সংখ্যা কি বুঝলাম, এবার বুঝবো পূর্ণ সংখ্যা কি। যদি আমরা কোনো একটা বড় নাম্বারকে 3 - 6 করলাম, তাহলে এটা কি হবে, তোমরা সকলেই বলতে পারবে যে এটা হবে আমার কত, -3। তাহলে এই যে মাইনাস নাম্বারটা এলো, এই যে নেগেটিভ নাম্বারটা এলো, সেই নেগেটিভ নাম্বারগুলোকেও তো আমরা একটা কালেকশন করতে পারি, এক জায়গাতে রাখতে পারি। সেই নেগেটিভ নাম্বারগুলো কোথা দিয়ে শুরু হতে পারে, সেই নেগেটিভ নাম্বারটা সবসময় দেখো, এই নাম্বারগুলোকে তুমি যদি যোগ বিয়োগ করো, এগুলো তো 1 2 3 4 পাবেই, শূন্যও পাবে। তুমি যদি 5 - 5 করো তাহলে শূন্য পাবে। কিন্তু যখনই এই দিকের জিনিসটা, যেটাকে দিয়ে যাকে বিয়োগ করবো সেটা বড় হয়ে যাবে, তখনই নেগেটিভ নাম্বারগুলো চলে আসবে। আর সেই নেগেটিভ নাম্বারগুলো কি, -1 -2 -3 -4 এরকমভাবে চলতে থাকবে। তাহলে এই যে নেগেটিভ নাম্বারগুলোকে আমি পেলাম, সেই নেগেটিভ নাম্বারের সাথে যদি আমি আমার অখণ্ড সংখ্যা কোথায়, 1 2 3 4 5 এগুলোকে আমি যদি যুক্ত করে দিই, তাহলে এই যে পুরো জিনিসটা হলো, এই পুরো জিনিসটাকেই আমি কি বলবো, সেটাকে আমি কি বলবো, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, সেটাকেই আমি কি বলবো, পূর্ণ সংখ্যা বলবো। তাহলে দেখো নেগেটিভ নাম্বারের সাথে আমি যখনই এক অখণ্ড সংখ্যাটাকে জুড়ে দেবো, তখনই সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা, বা এটাকে ইংলিশে বলা হয় ইন্টিজার। আমি ইংলিশ ওয়ার্ডগুলোকে ইউজ করছি কারণ তোমরা ভবিষ্যতে যখন আরও বড় জায়গায় যাবে বা কোনো চাকরির পরীক্ষার জন্য পড়বে, সেখানে অনেক জায়গাতেই বেঙ্গলি মানে মিডিয়ামটা পাবে না, সেখানে তোমাকে ইংলিশে বা হিন্দিতে এক্সাম দিতে হবে। তো সেই জন্য যদি এই ওয়ার্ডগুলো, ইংলিশ ওয়ার্ডগুলো তুমি জেনে রাখো, তাহলে পরে তোমার অবশ্যই কাজ দেবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যা জিনিসটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা পূর্ণ সংখ্যার আবার কিছু ভাগ আছে, সেটা যেমন যদি আমি সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে নিই, মানে 1 2 3 4 5 ধনাত্মক পূর্ণ সংখ্যা মানেই অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমাদের একটা নাম দিয়েছে, সেই নামটা হচ্ছে কি বলবো, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যাই বলা হয় বা পজিটিভ ইন্টিজার বলা হয়। তাহলে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার কালেকশন, এটাকেই বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আবার যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো হচ্ছে, সেগুলো কি -1 -2 -3 -4, এই যে সংখ্যাটা আমি পেয়েছি, এই কালেকশনটাকে বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পারলে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা স্বাভাবিক সংখ্যায়, কিন্তু যেহেতু আমরা পূর্ণ সংখ্যা বলে ফেলেছি এখন, তাহলে এগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যাই বলবো বা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি, একই ব্যাপার। এটাকে কি বলবো, এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে -1 -2 -3 -4 করে চলছে, তাহলে এটা হচ্ছে আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? কিন্তু জিরো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা না। তোমাকে যদি কেউ বলে 0 কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, না, 0 ধনাত্মকও নয়, 0 ঋণাত্মকও নয়। 0 হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু সেটা ধনাত্মক ঋণাত্মক আমরা কিছুই বলতে পারবো না। ঠিক আছে? এবার দেখো আমি যে এই স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই জিনিসগুলো আমরা যখনই শিখলাম, এগুলোকে আমরা যদি একটা সরলরেখার মধ্যে বসানোর চেষ্টা করি, তাহলে সরলরেখার মধ্যে কেমনভাবে বসাবো, সরলরেখা তোমরা সকলেই জানো, একটা লাইন, এই লাইনের একদম মাঝ বরাবর সবসময় কে বসে, 0 বসে। বুঝতে পারলাম? তাহলে এই লাইনের মাঝ বরাবর আমি কি দেবো, 0কে রাখবো বা 0কে রাখবো। যত ডান দিকে সমান সংখ্যক আমি সমান দূরত্বে কতগুলো দাগ টানছি, দেখো এরকমভাবে এদিকেও চলছে, এদিকেও চলছে। তাহলে যত ডান দিকে যাব আমি 1 2 3 4 5 6 এরকমভাবে আরও দাগ টানবো, 7 8 9 চলবে। যত বাম দিকে যাব -1 -2 -3 -4
-1 যেরকমভাবে বাম দিকে আমি চলতে থাকবো। তাহলে আমরা একটা সরলরেখার মধ্যে আমি পূর্ণ সংখ্যাকে এরকমভাবে বসাতে পারি। যদি আমি বলতাম যে স্বাভাবিক সংখ্যাকে একটা সরলরেখার মধ্যে বসাও, তখন তাহলে এই পার্টটুকু থাকবে না। তাহলে সরলরেখার বাম দিক থেকে ডান দিকে সমান দূরত্বে 1, 2, 3, 4, 5 হয়ে চলবে। যদি আমি বলতাম অখণ্ড সংখ্যাকে একটা সরলরেখার মধ্যে বসাও, তখন কি করব? একই হবে, শুধু শূন্যটা এখানে বাম দিকের একদম ফার্স্টে বসবে, তারপরে 1, 2, 3, 4, 5, 6 করে যাবে। তাহলে এরকমভাবে আমরা একটা সরলরেখার মধ্যে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বোঝাতে পারি। ঠিক আছে? তাহলে এখন যদি তোমাকে বলা হয় পূর্ণ সংখ্যা বড় না স্বাভাবিক সংখ্যা বড়, তাহলে তুমি অবশ্যই বলবে পূর্ণ সংখ্যা বড়। কারণ পূর্ণ সংখ্যার মধ্যে দেখো মাইনাস যে নাম্বারগুলো, -1 ঋণাত্মক নাম্বারগুলোও আছে, শূন্যও আছে। তাহলে অবশ্যই স্বাভাবিক সংখ্যার থেকে পূর্ণ সংখ্যা অনেকটাই বড় একটা আমার কালেকশন। তাহলে সেই জন্য পূর্ণ সংখ্যা, এখনো পর্যন্ত যে 3টে সংখ্যা শিখলাম, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা, তাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার পূর্ণ সংখ্যার দুটি ভাগ, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আর 0 কিন্তু না ধনাত্মক পূর্ণ সংখ্যা, না ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা একমাত্র শুধু একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এবার দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে আমি সরলরেখার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে নিয়েছি, তাহলে এই যে মাঝের ফাঁকাগুলো আছে, এই মাঝের ফাঁকাগুলো নিশ্চয়ই কিছু একটা হবে, সেইটা ভেবেই তো আমি এই মাঝখানের ফাঁকাগুলো রেখেছি। তাহলে এই জন্যই আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? স্বাভাবিক, তোমরা এতদিন অঙ্ক টঙ্ক করে এসছো, এখানে যে 2-এর 3 বা 6-এর 7 এই নাম্বারগুলোকে পেয়েছো কিনা? আশা করি তো সকলেই পেয়েছো। তাহলে এই যে নাম্বারগুলো আমরা পাচ্ছি, এই নাম্বারগুলো কীরকম আকারে আছে বলতে পারবে? এই নাম্বারগুলোর আকার হচ্ছে P/Q আকারে আছে। অবশ্যই P/Q আকারে আছে, যেখানে P আর Qটা কোথা থেকে আসছে? PQ গুলো কি? P, Q গুলি হচ্ছে সব পূর্ণ সংখ্যা। আর অবশ্যই কি Q আমার 0 হতে পারবে না, কারণ Q যদি 0 হয়ে যায়, আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা সঙ্গত নয়, অসঙ্গত হয়ে যায়। তাহলে P/Q আকারে যদি কোনো সংখ্যা থাকে, যে সংখ্যা যেখানে PQ গুলো সমস্ত পূর্ণ সংখ্যা আর Q যদি নট ইকুয়াল টু 0 হয়, অবশ্যই 0 হতে পারবে না, তাহলে সেই যে কালেকশনটা হবে, সেই যে আমার সংখ্যার কালেকশনটা হবে, সেই কালেকশনটাকেই আমরা কি বলবো? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাটা, এই যে সংখ্যাকে আমরা P/Q আকারে লিখতে পারবো, সেটাকেই আমরা বলবো মূলদ সংখ্যা। বোঝা গেছে? এবার দেখো, আমরা আরেকটা জিনিস বলতে পারি, মূলদ সংখ্যায় কেমন হতে পারে? যদি 1-এর 2 সমান সমান আমরা লিখতে পারি 2-এর 4, বা সমান সমান আমরা লিখতে পারি 3-এর 6। তাহলে এই নাম্বারগুলো কি আলাদা নাম্বার? সমস্ত কিন্তু এক নাম্বার। তাহলে তো দেখতে পাচ্ছি মূলদ সংখ্যা অনেকগুলো নাম্বার, সবই মূলদ সংখ্যা দেখো P/Q ফর্মে আছে। হ্যাঁ কেন? তাহলে P/Q 1-এর 2 বা 2-এর 4 বা 3-এর 6 প্রত্যেকটা সংখ্যাই কি হচ্ছে? প্রত্যেকটা সংখ্যাই আমার একই রকম হচ্ছে, কিন্তু কোনটাকে আমি নেব, কোনটাকে আমি বলবো এটাই একমাত্র, এইগুলো হচ্ছে তার অন্যরকম ফর্ম, এটাই হচ্ছে সব থেকে ছোট ফর্ম। তাহলে দেখতে পাচ্ছি 1/2, দেখো সেই P/Qটাকেই আমি বলবো একমাত্র পূর্ণ সংখ্যা, যেখানে P আর Q এর সাধারণ উৎপাদক যেটা, সেটা আমার 1 হয়ে যাবে। ঠিক আছে? সাধারণ উৎপাদক তোমরা সকলেই জানো, দেখো 1 আর 2 এর মধ্যে সাধারণ উৎপাদক কত? 1। কিন্তু 2 আর 4 এর মধ্যে সাধারণ উৎপাদক কি হবে? 1ও হবে, 2ও হবে। তাহলে এটা আমার সব থেকে ছোট ফর্ম না? তাহলে সব থেকে ছোট যে আমার ফর্মটা হবে, সেই ফর্মটাই হবে আমার মূলদ সংখ্যা। তাহলে এগুলো অবশ্যই মূলদ সংখ্যা, কিন্তু এইগুলোকে আরো ছোট করা যায়। তাহলে মূলদ সংখ্যাকে আমরা ছোট করতে করতে কত দূর পর্যন্ত যেতে পারবো? যতক্ষণ না P আর Q এর সাধারণ উৎপাদক 1 না হয়ে যায়। ঠিক আছে? যেমন 3-এর 7 আমরা বলতে পারি, আবার এটাকে যদি আমি 3 দিয়ে উপর নিচে যদি আমি গুণ করে দিই, তাহলে এটা কি হবে? তাহলে এটা হয়ে যাবে 9/21। তাহলে দেখো এটাও যেমন এটাও তেমন, তাহলে কোনটাকে আমি সবসময় নেব? তাহলে 3-এর 7টাই হয়ে যাবে আমার, যেটাকে অ্যাকচুয়ালি ইউনিক বলা হয়, ইউনিক নাম্বার যেটাকে বলা হয়। এই নাম্বারটা তখন দেখো 3 আর 7-এর মধ্যে আমার যে সাধারণ উৎপাদক সেটা আমার 1 হয়েছে, সেই জন্যই 3 আর 7টা
3/7টাকেই আমরা কাউন্ট করব। বোঝা গেছে? তাহলে মূলদ সংখ্যা জিনিসটা কি? যে সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি সেটাকেই অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা বলা হয়। কিন্তু দেখতে পাচ্ছি p/q আকারে অনেকগুলো সংখ্যা এক হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে ইউনিকনেস বজায় রাখার জন্য বা সবথেকে ছোট যেটা হবে, মানে p আর q এর মধ্যে যখন সাধারণ উৎপাদক এক হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা সেইটাকেই সবসময় একটা নাম্বার হিসাবে নেব। বোঝা গেছে? তাহলে মূলদ সংখ্যা জিনিসটা বুঝতে পারলাম। এবার একটা জিনিস আছে, তাহলে আমরা আপাতত কি শিখলাম? আমরা আপাতত শিখলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা শিখে গেলাম। তাহলে তাহলে দেখো, আমি একটা জিনিস বলতে পারি, এই যে স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এগুলো কি মূলদ সংখ্যা? দেখো, যদি বলি 2 সমান সমান কি আমি লিখতে পারি না? 2 সমান সমান আমি কি লিখতে পারি? 2 সমান সমান আমি লিখতে পারি 2/1, বা 3 সমান সমান আমি লিখতে পারি 3/1, বা -5 সমান সমান আমি লিখতে পারি কি -5/1। তাহলে কোনো সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এগুলো সবই কি? এগুলো সবই আমার স্বাভাবিক সংখ্যা, বা এটা পূর্ণ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হোক বা সেটা পূর্ণ সংখ্যা হোক, সেগুলো সবই আমার কি p/q আকারে আমি লিখতে পারছি। কিছু নেই মানে নিচে 1 দিয়ে তো ভাগ হতেই পারে, অবশ্যই একটা 0 নয়। p/q আকারে যেটা লিখছি, q ≠ 0 হলেই সেটা আমার কি হয়ে যায়? সেটা আমার মূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা, সমস্ত অখণ্ড সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যা, সেগুলো সবই আমার মূলদ সংখ্যা হবে। বোঝা গেছে? তাহলে দেখো, এখানে আমি যখন কে বড় কে ছোট বোঝাতে চাইছিলাম, তাহলে আপাতত স্বাভাবিক সংখ্যা সব থেকে ছোট সংখ্যার সেট পেলাম, তারপরে অখণ্ড সংখ্যাটা তার থেকে বড়, তার থেকে বড় পূর্ণ সংখ্যা, তার থেকে বড় হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে মূলদ সংখ্যা হচ্ছে সব থেকে বড় সংখ্যার সেট। ঠিক আছে? এবার দেখো, আমরা অমূলদ সংখ্যাটা একটু জেনে নিই। অমূলদ সংখ্যার উপরে আমি আবার ভিডিও বানাবো। আপাতত অমূলদ সংখ্যাটা, কারণ স্বাভাবিক সংখ্যার এখানে আমি তোমাদেরকে কনসেপ্ট দিচ্ছি, তাই অমূলদ সংখ্যাটা আমি একটু বলে দিই। অমূলদ সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদেরকে আমরা p/q আকারে লিখতে পারবো না। তাহলে p/q আকারে যে সমস্ত সংখ্যাকে লিখবো, যেখানে pq হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা, আর কি q ≠ 0। তাহলে এই পুরো যে আমার কালেকশন, এটা আমার কি হয়ে যায়? মূলদ সংখ্যা। আবার কিছু সংখ্যা আছে যাদেরকে আমরা p/q আকারে লিখতে পারি না, যেমন √2, √3 বা √5। এই সমস্ত সংখ্যাগুলোকে তুমি কখনোই p/q আকারে লিখতে পারবে না, যেখানে pqটা পূর্ণ সংখ্যা, তাই না? √2 তো নিশ্চয়ই পূর্ণ সংখ্যা নয়। কারণ এই সংখ্যাগুলোকে আমরা যখনই p/q আকারে লিখতে পারবো না, তাদেরকে আমরা একটা কালেকশন করে নিয়েছি। সেই কালেকশনটাকে আমরা কি বলবো? সেটাকেই বলবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। বোঝা গেছে? তাহলে যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো, যেখানে pq হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা মূলদ সংখ্যা বলি। আর যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো না, তাদেরকেই আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। তাহলে এবার দেখো, আরো একটা জিনিসের মধ্যে আমরা জেনে নিই। তাহলে আমরা অমূলদ সংখ্যাটা শিখে গেলাম, তাই তো? তাহলে আমি এখানে যতগুলো লিখেছিলাম, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সবগুলো সংখ্যা লিখে গেলাম। তাহলে বাস্তব সংখ্যাটা কি, সেটা আমরা কি করে বুঝবো? বাস্তব সংখ্যাটা এই সমস্ত সংখ্যাগুলোকে যদি আমি একসাথে নিয়ে নিই, এই সমস্ত সংখ্যাগুলোকে যখনই আমি একসাথে নিয়ে নেব, তাহলে সেটাই হয়ে যাবে কি? সেটাই হয়ে যাবে আমার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। নাকি বুঝলে না? আশা করি বুঝেছো। তাহলে যে সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যাও আছে, পূর্ণ সংখ্যাও আছে, অখণ্ড সংখ্যাও আছে, মূলদ সংখ্যাও আছে, অমূলদ সংখ্যাও আছে, সমস্ত কিছু আছে, সেই যে আমার কালেকশনটা, সেই কালেকশনটাই হবে বাস্তব সংখ্যার কালেকশন, বা সেটাকেই আমরা রিয়েল নাম্বার বলি। বাস্তব সংখ্যাকে আমরা রিয়েল নাম্বার, যেহেতু R দিয়ে শুরু হয়, তাই ক্যাপিটাল R দিয়ে রিয়েল নাম্বারকে প্রকাশ করি। ঠিক আছে? এবার দেখো, তাহলে আমরা আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস এখন বুঝবো। তাহলে আমি যদি সমস্ত স্বাভাবিক সংখ্যাকে একটা জায়গার মধ্যে রাখি, তাহলে 1, 2, 3, 4, 5 এরকমভাবে চলছে। ধরো এই বক্সের মধ্যে আমি সমস্ত স্বাভাবিক সংখ্যাকে রাখলাম, তাহলে স্বাভাবিক সংখ্যাটা এর মধ্যে আছে। যখনই 0টা এখানে আমি জুড়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে আমার কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা।
যখনই শূন্যটাকে এর মধ্যে আমি জুড়ে দেব, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে গেল? এটা আমার হয়ে গেল অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। তাহলে দেখো আমি যে গোলটা করেছি, তাহলে এই গোলটা স্বাভাবিক সংখ্যার থেকে অখণ্ড সংখ্যার গোলটা বড়। তাহলে সেই জন্য দেখতেই পাচ্ছ স্বাভাবিক সংখ্যাটা কার মধ্যে ঢুকে আছে? অখণ্ড সংখ্যার মধ্যে ঢুকে আছে। আবার দেখো যখন মাইনাস নাম্বারগুলোকে আমি একে একে নেব, ধরো এখানে সমস্ত মাইনাস নাম্বারগুলোকে এর মধ্যে নিয়ে নিলাম, তাহলে এক্ষেত্রে কি হয়ে গেল? এক্ষেত্রে আমার সমস্ত পজিটিভ নাম্বারগুলো আছে, জিরো আছে, মাইনাস নাম্বারগুলো আছে। তাহলে এই যে আমার বাইরের গোলটা, এটা তখন কি হয়ে যাবে? এটা তখন হয়ে যাবে আমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এই গোল থেকেই তুমি বুঝছো যে গোল ছোট সেটাই সব থেকে ছোট হবে। আবার যে গোলের ভিতরে যে গোল ঢুকে আছে, তাহলে দেখতেই পাচ্ছি অখণ্ড সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যার গোল ঢুকেছে, তার মানে অখণ্ড সংখ্যার মধ্যে আমার সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে। এবার পূর্ণ সংখ্যার মধ্যে দেখো স্বাভাবিক সংখ্যাও আছে, অখণ্ড সংখ্যাও আছে, বোঝা যাচ্ছে। আবার দেখো পি বাই কিউ আকারে যখন আমরা কোনো সংখ্যাকে লিখবো, যেখানে পি কিউটা কি? পি কিউটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, পি কিউ পূর্ণ সংখ্যা, পি কিউ আমার পূর্ণ সংখ্যা, আর অবশ্যই কিউ নট ইকুয়াল টু 0। তাহলে যখনই ভগ্নাংশগুলো চলে আসবে, তখন যে গোলটা হবে সেই গোলটার মধ্যে সমস্ত কিছু আছে না, সেখানে স্বাভাবিক সংখ্যাও আছে, অখণ্ড সংখ্যাও আছে, পূর্ণ সংখ্যাও আছে, আবার ভগ্নাংশগুলোও আছে। তাহলে এই যে সংখ্যাটা হলো, এটা হয়ে গেল আমার মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার ভিতরে পূর্ণ সংখ্যাও আছে, অখণ্ড সংখ্যাও আছে, স্বাভাবিক সংখ্যাও আছে। আবার যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না, যেমন √2, √3, √5, এই সমস্ত সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যেখানে পি কমা কিউ কি? পি কমা কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর অবশ্যই কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এটা যদি যখনই আমি এই মূলদ সংখ্যার সাথে জুড়ে দেব, তাহলে যে আমার দেখো গোলটা হচ্ছে, তাহলে এই গোলের মধ্যে কে কে আছে? এই গোলের মধ্যে আমার স্বাভাবিক সংখ্যা আছে, অখণ্ড সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, মূলদ সংখ্যা আছে। আবার এইটা আমি কি? ওটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আর যে বাইরের গোলটা হয়েছে, যে গোলের মধ্যে আমার সমস্ত সংখ্যাগুলো চলে এসছে, তাহলে এই সংখ্যার কালেকশনটাকেই আমরা বলবো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, বা ইংলিশে কি বলা? রিয়েল নাম্বার। আর এটাকে যদি আমরা কোনো একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করি, এটা ক্যাপিটাল আর বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে এই হলো আমার বাস্তব সংখ্যার সমস্ত কিছু নিয়ে আমার এই ভিডিওটা আমার হলো। তাহলে আশা করব এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। তাহলে দেখো এই গোল থেকে আবার আমরা বলতে পারি সব থেকে ছোট সংখ্যার সেট তাহলে কালেকশন কোনটা হবে? স্বাভাবিক সংখ্যা হবে। তার থেকে বড় কে হয়? অখণ্ড সংখ্যা। তার থেকে বড় কে হয়? পূর্ণ সংখ্যা। তার থেকে বড় কে হয়? মূলদ সংখ্যা। আর এখানে যে অমূলদ সংখ্যাটা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মূলদ সংখ্যার সেটটা কারোর মধ্যে কিন্তু ঢুকে নেই, এটাকে আমি নিয়ে তারপরে সবগুলোকে একসাথে নিয়েছি, তখনই আমার বাস্তব সংখ্যা হলো, তখনই আমার বাস্তব সংখ্যাটা হলো। এটা মাথায় রাখতে হবে। অমূলদ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা কারোর মধ্যেই নেই। এটা একটা আলাদা আমার কালেকশন। এই কালেকশনটাকে যখনই আমি উপরের কালেকশনের মধ্যে ঢুকিয়ে দেব, তখনই সেটা হয়ে যাবে রিয়েল নাম্বার। বোঝা গেছে? আশা করি রিয়েল নাম্বার জিনিসটা কি, বা রিয়েল নাম্বারের সাথে স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার কি সম্পর্ক, সেটা আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এই রিয়েল নাম্বারটাকে আমরা কি করতে পারি? রিয়েল নাম্বারটাকে আমরা একটা লাইনের মধ্যে বা একটা সরলরেখার মধ্যে আমি রাখতে পারি। কেমনভাবে হয় একটু বলে দিই। রিয়েল নাম্বার আমি সবসময় বলি, যখনই সরলরেখা টানবে মাঝ বরাবর হচ্ছে আমার শূন্য থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে 1, 2 সমান দূরত্বে, 3, 4 ডান দিকে পজিটিভ নাম্বারগুলো যাবে, বাম দিকে নেগেটিভ নাম্বারগুলো যাবে, -3, -4 চলছে। দেখো 1 আর 2 এর মাঝখানে কি আছে বলতে পারবে? 1 আর 2 এর মাঝখানে সবসময় থাকবে 1 আর 2 এর মাঝখানে আমার থাকবে 1 + 2/3, সরি 1 + 2/2, সেটা ইকুয়ালস টু কি হবে? 3/2।
মানে 1.5 যদি তুমি ভাগ জানো তাহলে বলতে পারবে 1 আর 2 এর মাঝখানে কে থাকে, এর মিডিলটায় থাকে 3/2। তাহলে দেখো 3/2টা একটা কি মূলদ সংখ্যা, তাহলে সমস্ত মূলদ সংখ্যাগুলো এখানে আমি একে একে এরকমভাবে আনতে পারি। আবার 2 আর 3-এর 2 এর মাঝখানে কে আছে, 3-এর 2 প্লাস 2/2, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার 3 + 4 7/4। তাহলে 7-এর 4টা কোথায় আছে, 7-এর 4টা আছে 7 আর 4-এর মাঝখানে। তাহলে দেখো যে কোনো দুটো মূলদ সংখ্যা তার মাঝখানে একটা মূলদ সংখ্যা থাকবে। তাহলে এইরকমভাবে আমরা সমস্ত মূলদ সংখ্যাকে এই একটা সরলরেখার মধ্যে আমরা রাখতে পারি। আবার অমূলদ সংখ্যাগুলো এই সরলরেখার উপরেই আছে। এবার সেটা আমি পরের ভিডিওতে আনবো যে অমূলদ সংখ্যাগুলোকে কিভাবে একটা সরলরেখার মধ্যে রাখা যায়। আমরা এইটুকু আপাতত জেনে রাখবো যে অমূলদ সংখ্যা আর মূলদ সংখ্যা একে অপরের উপরে একেবারে গায়ে 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 বসে আছে, ঠিক আছে। আর সমস্ত মূলদ সংখ্যা সমস্ত অমূলদ সংখ্যাকে নিয়ে আমার কি হয়েছে, আমার হয়েছে বাস্তব সংখ্যা। তো আশা করব এই ভিডিওতে তোমরা বাস্তব সংখ্যা সম্পর্কে যতটুকু তোমাদের অজানা ছিল তোমরা সমস্ত কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে আমি ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ম্যাথের ভিডিও, যাবতীয় যা ভিডিও এখানে আমি আপলোড করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তাহলে আজকের এই পর্যন্তই রাখলাম, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।